আগে এখানে তো এটা তো বিচার না, এটা তো একটা নাটকের মঞ্চ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, নাটক হবে, নাটকে অনেককে ফাঁসি দেয় না। এই আইন তো মৃত্যুদণ্ড হয়ে গেল স্যার, 10 বছরের উপরে তো কারাদণ্ড দেওয়ার কোনো বিধানই আইনে নাই, পরে আইন বদলায় ফেলো নতুন করে। তার মানে কি আগে ফাঁসি পরে আইন। এই যে মনে করেন আপনি বড়ই গাছ রুবেন, সেই বড়ই গাছে বড়ই ধরবো, সেটা চিতা হবে না মিঠা হবে, আপনি আমি কেউই জানি না, সেটাতে আদৌ বড়ই ধরবে কিনা সেটাও জানি না, রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না, কিন্তু তারা জানে। কারণ কি? কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাতে ইসলামীর যেই সব রাজাকার আল বদর আল শামসরা বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের নারীকে, বাংলাদেশের শিশুকে নির্বিচারে হত্যা করেছিল, মুক্তিযুদ্ধকে হত্যা হয়েছিল, তাদের বিচারের জন্য 1973 সালে একটি অ্যাক্ট করা হয়েছিল, পার্লামেন্টের অ্যাক্ট। 7 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত এই সংসদে আলাপ আলোচনা হয়েছে। এই আলাপ আলোচনার পরে 17 জুলাই একটি আইন পাশ হয়, যেটাকে 73-এর অ্যাক্ট বলা হয়। এই 73-এর অ্যাক্টটা দিয়ে রাজাকারদের যখন বিচার শুরু হয় বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার সরকার 2008 সালে ক্ষমতা আসার পর, তখন এই তাজুল নামের এক আইনজীবী বাংলাদেশের এই রাজাকারদের পক্ষে দাঁড়িয়েছিল। সেই তাজুল ওই 1971 সালের মুক্তিযুদ্ধ হত্যার কারণে যাদের বিচার হয়েছে তার প্রতিশোধ দেওয়ার জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা যারা ছিল এবং আওয়ামী লীগের পক্ষে, স্বাধীনতার সপক্ষে, মুক্তিযোদ্ধার সপক্ষে যারা ছিল তাদের বিচারের জন্য ডক্টর ইউনূসের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়েছে, যেটি নাল অ্যান্ড ভয়েড, বাংলায় বলতে গেলে সম্পূর্ণ অবৈধ এবং অবিচার এবং নির্যাতন। কারণ কেন বলছি আপনাকে, দেখেন, যে কোনো একটা আইন যখন হয়, আইনটা কেন হচ্ছে, এর উদ্দেশ্য কি, এর বিধেয় কি, কাদের বিচার করা হবে, কেন বিচার করা হবে এবং কিভাবে বিচার করা হবে, সেটা কিন্তু আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনাটা কিন্তু আপনার সংসদের যে আইনের ভিতরে থাকে না, আলাপ আলোচনাটা থাকে সংসদের প্রসিডিং এ। আপনি যদি 1972 সালে আমাদের সংবিধান প্রণীত হওয়ার পর 73 সালের জুলাই মাসে সংসদে যে আলাপ আলোচনা হয়েছে সেটা যদি দেখেন, এটা আইনটা করা হয়েছে ভূতাপেক্ষ নীতি দিয়ে, যেটাকে বলে রেট্রোস্পেক্টিভিটি, অর্থাৎ যুদ্ধাপরাধের বিচার করার জন্য 1971 সালে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, অ্যাগ্রেশন এবং আরেকটা হলো গণহত্যা, এই বিচারগুলা করার জন্য তখন কোনো আইন বাংলাদেশে ছিল না। তখন 1973 সালে ভূতাপেক্ষ নীতি, যেটাকে বলে রেট্রোস্পেক্টিভিটি দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট কতগুলা অপরাধের বিচার সুনির্দিষ্ট টাইমে সংগঠিত হয়েছে, তার জন্য এই অ্যাক্টটি করা হয়েছে। আমার কথা যদি আপনি বিশ্বাস কেউ না করেন বা না বুঝতে চান, তাইলে আপনারা দেখেন আর্কাইভে আছে 1973 সালের 7 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত বাংলাদেশের সংসদে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, সেটা হ্যান্ডসার্ট গুলা পাওয়া যায়। সেই হ্যান্ডসার্টে আপনি যদি দেখেন, পরতে বলা আছে 1971 সালের 26শে মার্চ থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ে যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে থেকে আইন, শাসন, বিচার কোনো কিছু করতে পারে নাই, তারা কলকাতায় এবং ওই মুজিবনগর সরকার করে প্রবাসী একটা সরকার পরিচালনা করছে, যার জন্য আমাদের 2.5 লক্ষ নারীকে যে দর্শন করা হয়েছে, 30 লক্ষ শহীদদেরকে যে হত্যা করা হয়েছে, মানুষদেরকে যে দেশত্যাগিত করা হয়েছে, ধর্মান্তরিত করা হয়েছে, বাড়িঘর লুট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, এই বিষয়গুলোর বিচার করার জন্যই কিন্তু 1973 সালের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট, অপরাধ বিচার, এই অ্যাক্টটি করা হয়। এবং আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল, সেখানে কিন্তু এটার বিচার এই আইনে করা হয়েছে। আজকে যে বিচারটি তারা করতে চাচ্ছে, ওটা হয়েছে কখন, 2024 সালের 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়। এখন 5 জুলাই থেকে 5 আগস্টের ভিতরে বাংলাদেশে একটা সরকার ছিল, বাংলাদেশে আইন ছিল, পার্লামেন্ট ছিল, সংসদ ছিল, বাংলাদেশের সংবিধান ছিল এবং বাংলাদেশে একটা আইন আদালত ছিল। তাহলে এরপরে আবার 3 দিন পরে ডক্টর ইউনূস যখন ক্ষমতা নেয়, তখনও কিন্তু একটা বিচারালয় আছে, একটা পার্লামেন্ট নেই, একটা সরকার আছে, আইন আছে, সবই আছে। তাহলে আপনি এখন যে বিচারটি করতেছেন, এই 24 সালে পলিটিক্যাল কনফ্লিক্টের কারণে, দেখেন একটা জিনিস বুঝতে হবে, পলিটিক্যাল একটা টার্মোইল গেছে কয়দিন, 1 মাস। এই 1 মাস সময়ে রাষ্ট্রের দায়টা কি? বাংলাদেশ যে রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের দায় হচ্ছে, আপনি যদি রেল জ্বালান, আপনাকে প্রোটেক্ট করতে হবে। কে প্রোটেক্ট করবে? রাষ্ট্রের বাহিনী। কোন বাহিনী? পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, আনসার বাহিনী। এবং আপনি যদি
টেলিভিশন ভবন জ্বালায় ফেলেন, রেডিও ভবন জ্বালায় ফেলেন, তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে। এটা রাষ্ট্রের আইন। এই আইনটা আজকের না, এটা বাংলাদেশে না, সমগ্র পৃথিবীতে যেই কোনো জায়গায় যখন উন্মত্ত জনতা যদি কোনো না কোনো ভাবে রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের জনগণের জীবন নাশ করতে চায়, তাদেরকে দমন করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে, কোনো পুলিশকে, কোনো আর্মিকে, বিডিআরকে এই দায়িত্ব দিয়ে থাকে যে তোমরা এটাকে রক্ষা করবা, রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক মারাও যায়, সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না, পৃথিবীর কোনো আইনে বিচার চলে না। যদি আনরিজনেবল কোনো ফোর্স, আপনি 1 লক্ষ লোক নিয়ে আসবেন, আপনি টেলিভিশন ভবন জ্বালায় ফেলবেন, তাহলে পুলিশ কি করবে? পুলিশ সবাইকে চুমা দিবে? এই চুমা দিয়ে আপনার কি বলে যে কোলাহ বন্ধ করবে না, এটা হয় না। এবং দেখেন, এরা বলেছে প্রথমে যে 8,000 লোক মারা গেছে, 8,000 লোকের জন্য মারা যাওয়ার পরে এরপরে বললো কি, এরপরে বললো 3,500 লোক মারা গেছে। 3,500 লোক মারা যাওয়ার পরে বলে কি, না 2,500 লোক মারা গেছে। 2,500 লোক মারা যাওয়ার পরে বলে কি, 1,500 লোক মারা গেছে। আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে 845 জন। এখন 815 জন। তাহলে আপনি দেখেন তাদের যে কথা, আমাদের দেশে একটা কথা বলে, আন্দায় আন্দাজ করে লাতির চোরে হাতি মরে। হাতের সাইজও বোঝে না আর নিজের সাইজও বোঝে না যে লাথি দিয়ে হাতি মারতে পারবে না। সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া হবে। এই বাংলাদেশ, এটা 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ। সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন, এই আইন এই বিচারের জন্য নয়। বাংলাদেশ একটা 53 বছরের একটা রাষ্ট্র। এই দেশে প্রত্যেকটা অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে, কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের আইন দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তিযুদ্ধ করছে, যে পরিবার সর্বস্ব দিয়ে দিয়েছে, যে মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে, 72-এ সংগ্রাম করেছে সংবিধানের জন্য, 75-এ বঙ্গবন্ধু হত্যার পর সংগ্রাম করেছে, 90-এর গণ আন্দোলনে সংগ্রাম করেছে, 2001-এ সংগ্রাম করেছে, আর আপনি তাদেরকে হত্যা করার জন্য যে আইন দিয়া বিচার চলে না। আপনাকে বলি, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন, গণহত্যার বিচার করলেন বা যুদ্ধাপরাধীদের বিচার করলাম যখন আমরা মানবতা বিরোধী, তখন কিন্তু আইনটাতে একটা সংশোধনী আনা হয়েছিল। এখন ওই আইনটাতে সংশোধনী আইনা আবার কিন্তু বলা যেতে পারে, কিভাবে বলা যেতে পারে, যে এই আইনটা 73 সালে যেটা হয়েছিল সেটাকে এখন নতুন করে নতুন প্রেক্ষাপটে কিন্তু একটা আইন করা যেতে পারে। এই আইনটা যদি করতে হয় তাহলে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশে অন্য কোনো কেউ আইন করতে পারে না। বাংলাদেশে কোনো কালে রাজতন্ত্র ছিল না, রাজা ছিল না, কোনো প্রজা ছিল না। বাংলাদেশে ছিল জনগণ এবং জনগণের সরকার। এই জনগণের সরকার হলো একটা পার্লামেন্ট। এই পার্লামেন্ট যদি কোনো বিচার করার জন্য একটি আইন প্রণয়ন করে, সেই আইনটা কিভাবে ডিপেন্ড করা যায় আমরা দেখব। আজকের যে আইনটি আছে, এই আইনে 2024 সালের মামলা চলে না। পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে, সে মানুষ না, সে জানোয়ার। সে আইন বোঝে না, সভ্যতা বোঝে না, যুদ্ধ বোঝে না, যুদ্ধ অপরাধের বিচারও বোঝে না। আপনাকে বলি, পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ অপরাধের বিচার হয়েছে। টোকিও ট্রায়াল হয়েছে, হিদেকে তোজোর যখন বিচার হয় জাপানে, টোকিও ট্রায়ালে পৃথিবীর 9টা দেশ থেকে 10 জন বিচারককে নিয়ে একটা ট্রায়াল করা হয়েছে। সেই বিচারে বাংলাদেশের একজন বিচারক ছিল, তার নাম হচ্ছে রাধা বিনোদ পাল, বাঙালি। উনি কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন, তার বাড়ি হচ্ছে পাবনা। সেই রাধা বিনোদ পাল 10 জন জাস্টিসের মধ্যে 9 জন জাস্টিস হিদেকে তোজোর মৃত্যুদণ্ড অ্যাপ্রুভ করেছে। একমাত্র বিচারক আমাদের এই রাধা বিনোদ পাল, উনি বলছেন না, এই অপরাধ যারা সংগঠনের সময়ে 1945 সালে যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যে আণবিক বোমা বর্ষণ করা হয়েছে, এই বর্ষণ ও আণবিক বোমা বর্ষণ হচ্ছে টোটাল মানবাধিকার লঙ্ঘন। এটার যদি বিচার করা না যায়, তাহলে রাজনৈতিকভাবে যে যুদ্ধ অপরাধ হয়েছে সেটার বিচার আপনি করবেন কি করে? তো সেই জন্য উনি কিন্তু হিদেকে তোজোর মৃত্যুদণ্ড অ্যাপ্রুভ করেন নাই। উনি বলছেন যে এটা ন্যাশনাল জাস্টিসের এগেনস্টে। বাংলাদেশে যেটা হচ্ছে, আজকে যদি ওই রাধা বিনোদ পাল বেঁচে থাকতো, তাকে দিয়ে বক্তৃতা করানো যেত, তাকে দিয়ে কথা বলানো যেত। আপনি দেখেন যে যুদ্ধাপরাধের বিচার তো আমরা চাই। আওয়ামী লীগ তো একটা শান্তিকামী দল, আওয়ামী লীগ সবসময় যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। আমরা এখনো চাই যুদ্ধাপরাধীদের বিচার, আরো যারা আছে তাদেরও বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। কিন্তু এখন যা হচ্ছে, এটা যুদ্ধাপরাধের বিচার নয়, এটা হচ্ছে ডক্টর ইউনূসের একটা তামাশা। এই তামাশাটা করছে কাকে দিয়ে? যারা যুদ্ধ অপরাধীদের বিচারের সময়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল, তাদেরকে দিয়ে। তাই আসুন, এটা কি তাহলে একটা প্রতিশোধ চলছে? তাহলে এটা তো একদম ক্লিয়ার। 1971 সালে যারা পরাজিত হয়েছে, 1971 সালের ক্ষতটাকে তারা এই 2024 সালে 25 সালে এসে সেই ক্ষতটায় মলম দেওয়ার চেষ্টা করতেছে এই পার্লামেন্টের
একটু সম্পূর্ণভাবে এটার সাথে একটা প্রশ্ন করি, যে আমি দেখতে পাচ্ছি যে সমন্বয়ক নামের যেই গুন্ডারা আছে যারা বাংলাদেশ এখন কন্ট্রোল করছে, তারা প্রতিনিয়ত ভাষণে বলছে যে আপনার শেখ হাসিনা বাংলাদেশে আসবে শুধু ফাঁসির রশি গলায় পড়বার জন্য। একই সাথে আমি আসিফ নজরুলকে দেখলাম বলছে যে এই আপনার বিজয় দিবসের আগেই বিচার শেষ হয়ে যাবে। তাজুল বলছে 1 বছরের ভেতরেই বিচার শেষ হয়ে যাবে। এই যে সমন্বয়করা বলছে যে ফাঁসির রশি গলায় দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী দেশে আসবেন, তাহলে তো বিচার অলরেডি হয়ে গেছে, আপনার রায়ও হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, যে আসিফ নজরুল বা তাজুল ইসলাম জানলো কিভাবে 1 বছরের মধ্যেই বিচার শেষ হবে? মানে বিচার প্রক্রিয়ার লেংথ কতটুকু হবে এগুলো তো ডিপেন্ড করে সাক্ষী সাবুদ কতদিন সময় লাগছে, সাক্ষীরা কখন শেষ হয়, সাক্ষীর তো দেরিও হতে পারে, অনেক সাক্ষীও থাকতে পারে, সবকিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে না যে সিম্পলি একটা রায় অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, লোক দেখানোর জন্য একটা বিচার করবার চেষ্টা করছে? আপনাকে আরেকটা কথা বলি, ওই কর্নেল তাহেরের একটা ফাঁসির রায় হয়েছিল, আপনি জানেন কিনা? বাংলাদেশের যে কনস্টিটিউশন, ওই বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে বাংলাদেশের যে প্যানেল কোড, ওই প্যানেল কোড অনুসারে বলা আছে যদি কোনো মানুষের ডিসএবিলিটি থাকে তাহলে তাকে, হ্যাঁ, পঙ্গু, পাগল অথবা গর্ভবতী নারী এইরকম যদি অবস্থা থাকে তাহলে তাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হইলেও সেটা এক্সিকিউট করা হবে না। এবং কর্নেল তাহেরকে কিন্তু এই পঙ্গু অবস্থায় 71-এর মহান মুক্তিযুদ্ধে যিনি পা হারাইছেন তাকে কিন্তু ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। কে? জিয়াউর রহমানের সরকার। এবং আরো আপনাকে বলি রাখি যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে যখন ওই সেনা আইনে যখন বিচার হয়, ওই আইনে সর্বোচ্চ শাস্তি ছিল 10 বছরের সাজা। এখন 10 বছরের সাজা যখন লেখা আছে, পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলার পরে এখন জিয়াউর রহমান সরকার, জিয়াউর রহমান সাহেব ওই জিজ্ঞেস করে আইনমন্ত্রীকে, মধু দাম্মত, তিনিও মরে গেছেন, যে এই আইন তো মৃত্যুদণ্ড হয়ে গেল। স্যার, 10 বছরের উপরে তো কারাদণ্ড দেওয়ার কোনো বিধান এই আইনে নাই, পরে আইন বদলায় ফেলো নতুন করে। তার মানে কি, আগে ফাঁসি পরে আইন। এই যে মনে করেন আপনি বড়ই গাছ শুবেন, সেই বড়ই গাছে বড়ই ধরবো, সেটা তিতা হবে না মিঠা হবে, আপনি আমি কেউই জানি না, সেটা তো আদৌ বড়ই ধরবে কিনা সেটাও জানি না, রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না, কিন্তু তারা জানে। কারণ কি? কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে। আগে এখানে তো এটা তো বিচার না, এটা তো একটা নাটকের মঞ্চ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না? নাটক হবে, নাটকে অনেককে ফাঁসি দেয় না। আমি আপনাকে ছোটবেলার একটা কথা বলি, আমাদের গ্রামে একটা ছেলে ছিল আইয়ুব আলী, তা হাটে মাঠে চাষ করতো। তো এখন সে একদিন সাইন দোকানে টেলিভিশন দেখতে যায়, দেখে যে রাজ্জাকে মানে ফাইট করতেছে। ভাই, মজার কাণ্ড, কি ব্যাপার কাকা? সেদিন না দেখলাম রাজ্জাক গুলি দিয়ে মারি ফেলছে, আজকে দেখি সে আপনার টেলিভিশনে আরেকটা মুভিতে অভিনয় করতেছে। ঘটনা কি? এখন এই যে দেখেন, রাজ্জাকের একবার ফাঁসি হয়ে গেছে, এখন রাজ্জাক কোত্থেকে আসলো? তো এই জন্য বলছি যে এগুলা তো নাটক। আমরা আপনি আরেকটা নাটক দেখেছিলেন না, 21শে আগস্টের গ্রেনেড হামলার পর জজ মিয়া, যে লোক নিজেই ওই ঢাকা শহরেও ছিলেন না, তিনি ওই মামলায় মানে বোমা ফুটানোর দায়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো সেই জন্য বলছি, এখন যে বিচারের কথা চলছে এটা বিচার নয়, এটা হচ্ছে বিচারের নামে একটা প্রহসন। আমরা বিচারের মুখোমুখি হতে রাজি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি। আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করেছি, আমাদের এই আওয়ামী লীগ বহু মামলা জীবনে মোকাবেলা করেছে। মামলাতে আইনে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আইনগতভাবে মোকাবেলা করতে চাই। কিন্তু আজকের যে আইনটি আছে, এই আইনটি টোটালি এই বিচার করার জন্য ফান্ডামেন্টালি রং। এবং এই আইনকে যদি আপনি বদলাইতে চান, সংশোধন করতে চান, তাহলে সরকারই তো অবৈধ। মঞ্জু ভাই, সরকারের অবৈধ বলতে সরকারের তো পার্লামেন্ট নাই। সরকার বৈধ হলেও তো এই সরকারের আইন করার কোনো ক্ষমতা নাই। এই সরকার শুধুমাত্র প্রয়োজনে মানে আপনার প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে চলবে। মানুষের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের কারাদণ্ড দেওয়া যায়, এইরকম কোনো আইন প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে বাংলাদেশের এক্সিস্টিং সিস্টেমে করা যায় না। এখন যেটা হচ্ছে, তারা যেহেতু করতে পারবে না, পার্লামেন্ট এরকম আইন করবেও না কোনোদিন, সেই কারণে ওই পুরনো যুগের আইন, যেটা 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য, মা বোনের ইজ্জত লুণ্ঠন করার জন্য, বাড়িঘরে আগুন লাগানোর জন্য যেই অপরাধীদের বিচার হচ্ছিল, সেই আইনটা এখানে আপনি বসায় দিচ্ছেন। কেন? আপনার ভালো লাগে তাই।